ভাই শুরু করবো নাকি? 12 বেজে গেছে তো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম, ম্যাডাম শুরু করে দেন, শোনা যাচ্ছে। আমরা শুরু করি। তাদের প্রথমে একটা একটু ইনিশিয়ালি একটা বলে রাখি। সেটা হলো, আমি গত গত ক্লাসে যারা ছিলেন তারা তো দেখেছেন যে IS-16 এর আমি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন মানে হচ্ছে আমি একদম কি বলে এটাকে এক্সেলে গিয়ে দেখাচ্ছি যে আপনি একদম এক্সেলের ভিতরে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন, তাই না? এটা গত ক্লাসের গতকালকের যে ক্লাস এটা দেখেছি। আর ট্যাক্স হোক, ভ্যাট হোক, IS-IFRS হোক, যেটাই হোক, যেই টপিকটাই আমি কাভার করব, ওই টপিকটাই আমি একদম এক্সেলে হোক আর ওয়ার্ডে হোক, যেটাই হোক, একদম প্র্যাকটিক্যালি কিভাবে কাজ হবে সেটা আমি দেখাই দিব। তবে তার আগে কিছু থিওরিটিক্যাল অল্প কিছু পার্ট থাকবে। কারণ থিওরি না জেনে গেলে আপনি তো সোজাসুজি যদি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন চলে যান, ইমপ্লিমেন্টে চলে যান, তখন তো আসলে বোঝাটা ডিফিকাল্ট। এই জন্য থিওরি পার্টটা একটু ভালো করে শুনে নিবেন, তারপর আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। তো আমরা শুরু করি আজকে। আমরা আজকে হচ্ছে স্যালারি, না কি বলি, স্যালারি না, আজকে হচ্ছে ট্যাক্স। ট্যাক্সটা কি, ট্যাক্স কি, ট্যাক্স কেন দেই, এটা সম্পর্কে আমরা প্রথমে ছোট্ট একটু ব্রিফ দিব। বেশি না, এখানে অলমোস্ট সবাই আমরা জানি ট্যাক্স কি, কিভাবে কাজ করে ট্যাক্স। ট্যাক্স অ্যাকচুয়ালি দুই রকম আছে ট্যাক্স, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট যেটা সেটা হলো ইনকাম ট্যাক্স, ইনডিরেক্ট হলো ভ্যাট। এখন ট্যাক্স কে দিবে আর ভ্যাট কে দিবে? আপাত দৃষ্টিতে মনে হয় আমি ট্যাক্স দিই, আমি ভ্যাট দিই, কিন্তু ঘটনাটা আসলে সেটা না। ঘটনা হচ্ছে, যে ইনকাম করবে সে ট্যাক্স দিবে, আর ভ্যাট দিবে কে? ফাইনাল কনজিউমার। সোজা জিনিস, ফাইনাল কনজিউমার। আপনি প্রোডাক্ট বা সার্ভিস সেই যেটাই হোক না কেন, আপনি যদি ফাইনাল কনজিউমার হন, তখনই আপনি ভ্যাট দিবেন। আর আপনি বলতে পারেন যে তাহলে কোম্পানি কেন দেয় বা এই কেন দেয়, ওইটা বিভিন্ন স্টেজে কোম্পানিরা দিয়ে আসে, কিন্তু সেটা তো আবার রিবেটও নিয়ে নিচ্ছে, তাই না? ভ্যাট আলটিমেটলি যে লাস্ট ফাইনাল কনজিউমার সেই দিয়ে থাকে। আচ্ছা, এখন ট্যাক্স আর ভ্যাট, এই দুইটা টপিক আমরা যখন কাভার করব, তখন আমি চেষ্টা করব যে আমরা প্রথমে একটু থিওরি পড়ে, একটু রুলস রেগুলেশনস আমরা পড়বো, দেন আমরা এসে চলে যাব প্র্যাকটিক্যালি কিভাবে এটা কাজ করে সেটাতে চলে যাবো। স্যার চার্জারটা কোনো লাগিয়ে দিলাম। চার্জারটা আচ্ছা, চলে এসো এখন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না দেখুন, একটু বলবেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে এখন। আমরা প্রথমে একটু হালকা পাতলা থিওরি টাইপের কিছু পড়বো, তারপরে থিওরি পড়ে আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল কিভাবে হয় সেটা বলবো। এখন শুরুতে আমি একটু বলে নিই। শুরুতে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। নর্মাল থিওরি পড়া, লর থিওরি পড়া, এবং আপনি বলতে পারেন নর্মাল থিওরি, ল থিওরি বা ম্যাথ পড়া, এই তিনটা জিনিস কিন্তু একসাথে মিক্স করা যাবে না। লতে আপনি ছোট্ট একটা, মানে ছোট্ট একটা কমা বা ছোট্ট একটা ফুল স্টপও অনেক বড় একটা মিনিং হয়ে দাঁড়ায়। এই কারণে লটা পড়তে গেলে আমরা নর্মাল যখন গল্প পড়ি বা যে কোনো কিছু পড়ি, তখন যেভাবে পড়ি, লটা এরকম ভাবে পড়া যাবে না।
যে কোনো ল, সেটা আপনার হতে পারে ইনকাম ট্যাক্স এর ল, সেটা হতে পারে কোম্পানি একটা ল, সেটা হতে পারে ভ্যাটের ল, যাই হোক না কেন। তো লর ক্ষেত্রে এই জন্য চিন্তা করতে হবে যে আমি যখন ল পড়তেছি এভরি ওয়ার্ড আমার খেয়াল করতে হবে, এভরি ওয়ার্ড, কারণ এভরি ওয়ার্ডের ভিতরেই কিছু না কিছু পয়েন্ট আছে। সে কেউ একজন বলল যে আমার মানে আমাদের কাছে যখন এরকম প্র্যাকটিক্যাল, সে আমাদের যখন প্র্যাকটিক্যাল আমাদের কাছে আসে বিভিন্ন ধরনের কেস, তো ওই কেসগুলো যখন আসে তখন অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা এইটি কি আমার স্যালারির মধ্যে পড়বে, আচ্ছা এইটি কি আমার এই ইনকামটা কি স্যালারির মধ্যে পড়বে। তো এই ইনকামটা স্যালারির মধ্যে পড়বে কিনা, বা এই ধরনের যে কোয়েরি গুলো আছে, বা এটা কি আমার ট্যাক্সে, মানে এটা কি ট্যাক্স হবে, এই জিনিসগুলো জানতে হলে স্যালারি ইনকামের সংজ্ঞা জানতে হবে, বা এইটা ট্যাক্স হবে কিনা এটা জানতে হলে ট্যাক্সেবল ইনকামের সংজ্ঞা জানতে হবে। এই জন্য ডেফিনেশন গুলা বা প্রত্যেকটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ল। এখন আসি আমরা ইনকাম ট্যাক্স এর কথা নিয়ে বলবো। তবে গুরুত্বপূর্ণ হলো এটার প্রিভিয়াস যে হিস্ট্রি আছে, হিস্ট্রিগত জিনিস আসলে আমি খুব বেশি একটা এখানে বলবো না। হিস্ট্রি আপনাদের কারো মনে হলে সে একটু প্লিজ ব্যাকে যে এটা একটু স্টাডি করে নিবেন। হিস্ট্রি নিয়ে আসলে সময়, আমার কাছে মনে হয় যে হিস্ট্রি নিয়ে বলাটা মানে হচ্ছে সময়ের একটা ইসের ব্যাপার। তো আমরা চলে আসি আমাদের আগেও 84 সালের যেটা ছিল সেইটাও সাতটা হেড ছিল, এখনো সেম সাতটা হেডই আছে ইনকাম ট্যাক্সের। তো সাতটা হেডের প্রথম হেডে চলে আসি। প্রথম হেড হলো কি আছে আমাদের, প্রথম হেড এটা সেকশন নাম্বার কত, 30। 30 নাম্বার সেকশনে কি বলছে যে কয়টা হেড আছে, তাহলে আমরা এখানে জানতে পারছি। হেডের মধ্যে একটা হচ্ছে এমপ্লয়মেন্ট, একটা হচ্ছে রেন্টাল ইনকামের, একটা হচ্ছে এগ্রিকালচার, একটা হচ্ছে বিজনেস, একটা ক্যাপিটাল গেইন, একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট, একটা হচ্ছে আদার সোর্স। এখন আদার সোর্সটা আমি এটা ম্যাক্সিমাম টাইমে বলি, আদার সোর্স 67 নাম্বার এই সেকশনটা খুব ভালো করে পড়তে হবে, কারণ যেটা কোনোটার মধ্যে পড়বে না সেটা আপনার আদার সোর্সে যে পড়বে। এখন আদার সোর্সে পড়বে কি পড়বে না সেটা কিন্তু খুব বড় একটা পয়েন্ট, যে এটা আসলে আদার সোর্সে পড়বে কি পড়বে না। ইন অ্যাডিশন আমাদের এখানে যে সাতটা হেড আছে, এই সাতটা হেডও আমরা আস্তে 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 প্রত্যেকটা হেডের এগেনস্টে যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো আমরা খুব ভালোভাবে দেখবো। যে এই সংজ্ঞাগুলো দেখার দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আপনাদের নিজেদের কাজ, সেকেন্ড আর একটা কাজ হলো আপনাকে যদি কেউ কখনো কোয়েশ্চেন করে বসে যে আচ্ছা এইটা এইটা কি আমার এই বছরের স্যালারি ইনকামের মধ্যে ঢুকবে, তখন আপনি সে অ্যান্সারটা দিতে পারবেন। এখন আসি আমাদের 31 নাম্বার হচ্ছে অ্যাগ্রিগেশন অফ ইনকাম। এটা স্যালারি ইনকামের সেকশন নাই। অ্যাগ্রিগেশন অফ ইনকাম মানে হচ্ছে আপনার, আমি এখানে সামারি করে মানে অনেক পয়েন্ট আছে, আমি একদম মেইন পয়েন্টটা আসলে আপনাদের একটু বলে দিই। মেইনটা হচ্ছে আপনার যদি কোনো পার্টনারশিপ ফার্ম থাকে সেটার ইনকাম আসবে। আপনার যদি কোনো মাইনর চাইল্ড বা ডিপেন্ডেন্ট কেউ আপনার উপরে স্পাউস আছে বা মাইনর চাইল্ড আছে, তাদের যদি যাদের কন্ট্রোলটা আপনার হাতে আছে, এইরকম কারোর যদি কোনো ইনকাম হয় সেটা আপনার কাছে আসবে। আর এরকম যদি কিছু হয় যে আপনার যে স্পাউস বা আপনার যদি চাইল্ড এরকম কেউ থেকে থাকে যে যাদের হচ্ছে আপনার ট্যাক্সটা আলাদা শো করতেছেন, মানে ওই যে কি বলে তাদের রিটার্নটা আলাদা, তাদেরটা আবার আসবে না। আপনার উপর ডিপেন্ডেন্ট হতে পারে, কিন্তু তার যদি সে আলাদা কোনো রিটার্ন দেন তাহলে আপনার এটা আসবে না। ওই যে অনেকে বলে না যে আমার ওয়াইফের ইনকাম বা এদিকে আমারটার মধ্যে আসবে। ঘটনা হচ্ছে আপনি কি তার রিটার্ন আলাদা দেন কিনা, আপনি যদি তার রিটার্ন আলাদা দেন এটা কোথায় কাভার করছে, মানে এই জিনিসটা যখন আপনি বলবেন, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করে যে এই জিনিসটা আসলে ট্যাক্সের কোন সেকশনে বলছে, তখন আপনাকে এই সেকশনটা দেখতে হবে যে যদি আপনি আপনার ওয়াইফের রিটার্নটা আলাদা শো করেন তখন ওইটা দরকার নাই, তারটা তার হেডে দিবেন। আর যদি আলাদা শো না করেন তাহলে এটা আপনার হেডে চলে আসবে। এবার আসেন, আচ্ছা, স্কোপ অফ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট থেকে যে ইনকামটা আসবে সেটা আমরা এখন পড়বো 32 নম্বর সেকশন।
এই সেকশন গুলো একটু হালকা হালকা মাথায় রেখেন, কারণ তো কথা বলতে গেলে বা এই বলতে গেলে হঠাৎ করে যদি আমরা একটু জানি তাহলে এটা একটা সুবিধার ব্যাপার মানুষের সাথে কথা বলতে গেলে, কমিউনিকেশন ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল রিসিপ্ট বা আপনার যদি বেনিফিট কিছু আপনি পান কোম্পানি থেকে, সেটা আপনার এমপ্লয়মেন্টে আসবে। শেয়ার স্কিম নিয়ে বলবো, বড় একটা পার্ট আছে শেয়ার স্কিম নিয়ে। আর আনট্যাক্সড এরিয়ার স্যালারি, মানে বকেয়া স্যালারি যেটা ওই সময়ের ট্যাক্সড হয় নাই, মানে ওই সময়ের ইনকামের ভিতরে দেখান নাই। খেয়াল করেন, এরিয়ার স্যালারি আপনি পান নাই, কিন্তু তারপরও সে আপনি ওই সময় ইনকামের ভিতরে দেখাই দিচ্ছেন, এরিয়ার স্যালারি আপনি পান নাই তারপরেও দেখাই দিচ্ছেন, রিসিভেবল হিসেবে আপনি আনছেন যে আমি কোম্পানি থেকে এটা রিসিভেবল পাবো। উম, এই হিসাবে আনছে, তাহলে কি হবে? না, তাহলে কিন্তু হবে না। যেটা ওই সময় ট্যাক্সড হয় নাই সেটা এখন যদি আপনি পেয়ে থাকেন এরিয়ার হিসেবে, তাহলে সেটা এখন হবে। পাস্ট অর ফিউচার এমপ্লয়ার, মানে আপনি পিছনের কোনো কোম্পানি থেকে অথবা সামনের ভবিষ্যতের কোনো কোম্পানি থেকে যাই পান না কেন সেটা আছে। এখন আসি শেয়ার স্কিম। শেয়ার স্কিম একটা বড় পার্ট। শেয়ার স্কিম সাধারণত খুব কম দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে, মাল্টিন্যাশনাল কিছু কোম্পানিতে আছে। এরা কি করে, এরা মার্কেটে শেয়ার ছাড়তে গেলে অথবা বিভিন্ন সময় দেখা যায় শেয়ার ছাড়বে না, তারপরেও দেখা যায় যে শেয়ার ইস্যু করে। রাইট শেয়ারও ইস্যু করে, বোনাস শেয়ারও ইস্যু করে, এমনি শেয়ারও ইস্যু করে, প্রেফারেন্স শেয়ারও ইস্যু করে। শেয়ার ইস্যু করে যারা এমপ্লয়ি থাকে তাদের ভিতরে বলে যে সে শেয়ারের দাম যদি মানে দুইটা তিনটা পার্টে হয়, একটা একটা করে বলি। নাম্বার ওয়ান হচ্ছে যে এরকম হয় যে শেয়ার গুলা ইস্যু করে শেয়ার দিয়ে দেয় এমপ্লয়ীদের। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে তাতে এমপ্লয়ি লাভ কি? এমপ্লয়ি লাভ হচ্ছে সে কোম্পানির মালিক। এইটা একটা খুব টেকনিক্যাল জিনিস, তাকে কোম্পানির মালিক বানাই দিল। এখন তার যদি কোম্পানির লাস্টে ডিভিডেন্ড আসে তাহলে তো সে পাবে। তাহলে ডিভিডেন্ড কখন আসবে? তার যদি নেট প্রফিট আসে। কোম্পানি এটাকে ঘুরায় এইভাবে নিয়ে আসে যে ভাই তুমি নিজে কোম্পানির জন্য কাজ করো যাতে কোম্পানির প্রফিট হয়, আর প্রফিট হইলে তুমি ডিভিডেন্ড পাবা। ওই এমপ্লয়িকে মোটিভেট করার জন্য তাকে শেয়ার এভাবে ইস্যু করে দিচ্ছে। এটা অনেক সময় আছে আছে যে 10 টাকার শেয়ার 0 টাকায় দিয়ে দেয় যে তুমি নিয়ে নাও। আবার অনেক সময় দেখা যায় যে 10 টাকার শেয়ার বলে যে তুমি 3 টাকা দাও আর আমি বাকি 7 টাকা, মানে কোম্পানি 7 টাকা দেয় আর এমপ্লয়ির কাছ থেকে 3 টাকা বা 2 টাকা নমিনাল একটা ভ্যালু নিয়ে তারপরে শেয়ার ইস্যু করে দেয়। এই পর্যন্ত কি এই ব্যাপারটা গুলা ক্লিয়ার? মনে হয় ক্লিয়ার নাকি? আচ্ছা, এর পরেরটাই চলে যাই। এক্সক্লুশন ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এক্সক্লুশনস ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম, এমপ্লয়মেন্ট ইনকামের ভিতরে কোনটা পড়বে না? মেজর 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 একটা ব্যাপার, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে এই জিনিসগুলা ডে টু ডে লাইফে হয় এবং আমি আপনাদেরকে রিয়েল লাইফের এক্সাম্পল গুলাই দিব যে কখন কিভাবে হচ্ছে। মেডিকেল ট্রিটমেন্ট এক্সপেন্স, ক্রিটিক্যাল মেডিকেল ট্রিটমেন্ট, খেয়াল করে দেখেন এখানে ক্রিটিক্যাল মেডিকেল ট্রিটমেন্ট যেগুলা হচ্ছে সেগুলোর জন্য এই যে কি বলছে, হার্ট, কিডনি, আই, লিভার, ব্রেন অপারেশন, আর্টিফিশিয়াল বডি পার্ট রিপ্লেসমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট, স্পেসিফিক করে দেওয়া, কিন্তু ক্রিটিক্যাল মেডিকেল ট্রিটমেন্ট বলেও স্পেসিফিক করে দেওয়া যে কোন কোনটার জন্য সে পাবে। তার মানে বাকিগুলোর জন্য কি পাবে? নো, বাকিগুলোর জন্য সে পাবে না। ফর নন শেয়ার হোল্ডার ডিরেক্টর, এখানে বলা যে আইনের ভাষায় এভাবে বলা যে ইফ দ্য পার্সন ইজ নট শেয়ার হোল্ডার ডিরেক্টর এমপ্লয়। এখন শেয়ার হোল্ডার ডিরেক্টর যদি হয় আর তার যদি এরকম ক্রিটিক্যাল মেডিকেল ট্রিটমেন্ট হয় তাহলে কি সে পাবে? নো, পাবে না। তাহলে কি পয়েন্ট এখানে? পয়েন্ট হচ্ছে, এক নাম্বার হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর হতে পারবে না। সেকেন্ড হচ্ছে নর্মাল শেয়ার হোল্ডার ডিরেক্টর না, নর্মাল এমপ্লয়ি হতে হবে। আর সেকেন্ড হচ্ছে তার মেডিকেল ট্রিটমেন্টটা ক্রিটিক্যাল মেডিকেল ট্রিটমেন্ট এবং এই স্পেসিফিক পয়েন্ট গুলা কাভার করতে হবে। স্পেসিফিক পয়েন্টের বাইরে হলে সে পাচ্ছে না। আচ্ছা, এবার আসি ট্রাভেলিং অ্যান্ড ডেইলি অ্যালাউন্স। ট্রাভেলিং অ্যান্ড ডেইলি অ্যালাউন্স এর মধ্যে কি বলছে যে আপনি এটা আমরা ওই যে মানে এভরিডে তে এটা সেলস এর পার্সনের যাদেরকে আমরা ট্রাভেলিং বা ডেইলি অ্যালাউন্স দিই, তারা যদি তাদের জব, শুধু সেলস নাই, অ্যাডমিন বা যে কোনো কারোরই তার যদি জব ডিউটির জন্য সে এটা ইউজ করে থাকে, তখন এই অ্যালাউন্সটা এমপ্লয়মেন্টের আন্ডারে আসবে না।
আর আরেকটা হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা অনেক মাল্টি ন্যাশনাল বা গ্রুপ অফ কোম্পানি করে, তবে একটু মাল্টি ন্যাশনাল যারা তারাই বেশি করে। গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে দেয় ওই বা স্পেসিফিক ওই এমপ্লয়ির জন্য, যদি দিয়ে থাকে তাহলে সেটাও আসবে না। এবার আসি আমরা স্যালারি। স্যালারির একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। ডেফিনেশনটা কয়েকটা জায়গায় কয়েকটা ভাগে ভাগ করা। আচ্ছা, কোরটা হচ্ছে স্যালারি হতে হবে, ওয়েজেস হতে হবে, রিমুনারেশন হতে হবে। আর এছাড়া আরো কি আছে? আরো আছে হচ্ছে এমপ্লয়মেন্টের মধ্যে কি পড়বে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের মধ্যে এই অ্যালাউন্স গুলো পড়বে। কি অ্যালাউন্স? হলিডে অ্যালাউন্স। ফেস্টিভ্যাল অ্যালাউন্স কি পড়বে? জি পড়বে। হলিডে অ্যালাউন্স পড়বে। লিভ ইন লিভ ইনক্যাশমেন্ট পড়বে। মানে আপনার লিভ ইনক্যাশমেন্ট ওই যে আমরা এটা হচ্ছে লেবার ল কভার করে। লিভ প্রতি প্রতি ইসের জন্য, যে প্রতি বছরের জন্য যে লিভ থাকে সেই লিভটা যদি না নেয় তখন লিভ এনক্যাশমেন্ট দেয়। বোনাস আসবে, ফি আসবে, কমিশন আসবে, ওভারটাইম পেমেন্ট আসবে। এগুলো সব অ্যালাউন্স বোনাস এই স্যালারি মানে হচ্ছে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের মধ্যে চলে আসতেছে। অ্যাডভান্স স্যালারি। তাহলে অ্যাডভান্স স্যালারি যদি একজনকে আপনি দিয়ে দেন, তাকে কি এখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের মধ্যে আনবেন? জি আনবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি অ্যাডভান্স স্যালারি এখন দেন আর এখন যদি আপনি ট্যাক্স করেন, এটা তার অ্যাডভান্স স্যালারি আপনি নিয়ে আসেন, তাহলে যখন আসলে এটা ডিউ হবে তখন কিন্তু আবার ট্যাক্স করবেন না, তাহলে কিন্তু ডাবল বার হয়ে যাচ্ছে। আরো কি আসতেছে? গ্রাচুইটি আসতেছে, পেনশন আসতেছে, আদার সাপ্লিমেন্ট আসতেছে, পারকুইজিট আসতেছে। পারকুইজিটের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে নন ক্যাশ বেনিফিট অর অ্যাডভান্টেজ। নন ক্যাশ বেনিফিটের মধ্যে অনেক কিছু হয়। গাড়ি দেয়, ফ্ল্যাট দেয় অনেককে। তো এখানেও ব্যাপার আছে, গাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রেও এটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আসবে এবং একটা অ্যামাউন্ট ধরেই আসবে, সেটা আমরা সামনে আরো বলবো। আর রিসিটস ইন লাইও ইন অ্যাডিশন, এইটা হচ্ছে আপনার আম, মানে এটাকে কি বলবো, আম, আম, মানে এনিথিং যেটা হচ্ছে আপনি রেগুলার স্যালারি পাশাপাশি মানে ইসেও পাচ্ছেন, রেগুলার স্যালারি তো পাচ্ছেনই, তাছাড়াও এটার কিছু একটা বেনিফিট আপনি এটা ছাড়াও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এইখানে এইটার একটা বড় ধরনের পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলো আমি এত ডিটেলসে না যে একটু ছোট ছোট করে বলে দিই। টার্মিনেশন কম্পেনসেশন। টার্মিনেশন কম্পেনসেশন অ্যাকর্ডিং টু লেবার ল দিতে হয়, সেটা জিনিস লেবার ল দিতে হয়। লেবার লতে মনে হয় 3 মাস, 3 মাসের একটা ই আছে যে কাউকে টার্মিনেট করলে তাকে টার্মিনেশন কম্পেনসেশন দিয়ে তারপর টার্মিনেট করতে হয়। প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স। প্রভিডেন্ট ফান্ডের যদি কোনো এক্সেস ব্যালেন্স থেকে থাকে, মানে প্রভিডেন্ট ফান্ড আপনি 10% দিচ্ছেন, এমপ্লয়ার 10% দিচ্ছে, দিয়ে দিয়ে একটা ব্যালেন্স হলো। এটা ছাড়াও প্রভিডেন্ট ফান্ড আপনি বিভিন্ন জায়গায় যদি ইনভেস্ট করার পরেও তারপরেও যদি একটা এক্সেস ব্যালেন্স থেকে থাকে, তখন সেটাকে আমরা বলতেছি রিসোর্স ইন লাইও আর ইন এডিশন টু স্যালারি এন্ড ওয়েজেস। আচ্ছা, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট চেঞ্জ। কন্ট্রাক্ট চেঞ্জের জন্য যদি কোনো অ্যামাউন্ট আপনি বেশি পান, সেটাও এখানে চলে আসবে। মানে স্যালারি, এটা কিন্তু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ভিতরে চলে আসতেছে। আবার কন্ডিশনাল বেনিফিট যেটা, এই কন্ডিশনাল বেনিফিটটা বা জয়নিং অর কন্ডিশনাল বেনিফিট এটাও এটার ভিতরে চলে আসবে। এখন আসে পারকুইজিট। পারকুইজিটের ভিতরে আবার পয়েন্ট আছে। কিছু আছে হ্যাঁ এটা পারকুইজিট, কিছু আছে না এটা পারকুইজিট না। এখন পারকুইজিটটা আমরা কেন এভাবে দেখতেছি? কারণ আছে, পারকুইজিটের আবার ক্যালকুলেশন, আলাদা একটা ক্যালকুলেশন আছে, এই জন্যই পারকুইজিটটা আমরা এভাবে দেখছি। এখন ইনক্লুডেড পারকুইজিট, ইনসেনটিভ বোনাস এটা পারকুইজিট। বেনিফিট, বেনিফিট হচ্ছে কোম্পানি কার হাউজিং, যে কার হাউজিং যেটা বললাম সেটা পারকুইজিট। আর এনি পেমেন্ট টু দ্য এমপ্লয় আনলেস স্পেসিফিক্যালি এক্সক্লুডেড। এনি পেমেন্ট আনলে যদি সেটা স্পেসিফিক্যালি এক্সক্লুডেড এই পয়েন্ট গুলার ভিতরে, মানে কি বলছে যে এই স্পেসিফিক্যালি এক্সক্লুডেড বলতে এই পয়েন্ট গুলোর ভিতরে যদি না পড়ে তাহলে পারকুইজিটের ভিতরে পড়বে। এখন এক্সক্লুড কি করা? বেসিক, এরিয়ার, অ্যাডভান্স স্যালারি, কোনটা? তিনটেই স্যালারি। ফেস্টিভ্যাল বোনাস, লিভ ইনক্যাশমেন্ট, ওভার টাইম, রিকগনাইজড পিএফ, গ্র্যাচুইটি, সুপারঅ্যানুয়েশন ফান্ড, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড বাই কোম্পানি অন বিহাফ অফ এমপ্লয়িজ, এমপ্লয়িজ অন অন এমপ্লয়িজ বিহাফ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এই কয়টা বাদে প্রথমত ইনসেনটিভ বোনাস পারকুইজিটের আন্ডারে, কোম্পানি কার হাউজিং পারকুইজিটের আন্ডারে, এক্সক্লুডেড এই আইটেম গুলো ছাড়া বাকি সব পারকুইজিটের আন্ডারে। এখন আসি এখানে বেসিক স্যালারি। বেসিক স্যালারিটা খুব গুরুত্বপূর্ণ। কেন খুব গুরুত্বপূর্ণ? কারণ বেসিক স্যালারির উপরেই অন্যান্য কিছু ডিটারমাইন করা হয়। অন্য আপনি ম্যাম, যেই ফেস্টিভ্যাল আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম আমি সোহাগ বলছিলাম ম্যাম। পার্কুইজিটটা আমি বুঝতে পারিনি। পারকুইজিট কিছু জিনিস আছে পারকুইজিটের ভিতরে ইনক্লুডেড। পারকুইজিট জিনিসটা কি? পারকুইজিট জিনিসটা হচ্ছে এমপ্লয়ীদের কিছু আপনি বেনিফিট দিয়েছেন, সেটাকে ট্যাক্সেবল এমপ্লয়ি বেনিফিট বলে। এখন পারকুইজিট কেন আমরা এভাবে ক্যালকুলেট করি সেটা আপনি আরেকটু পরে যে বুঝতে পারবেন যে কেন পারকুইজিট আমরা বলতেছি আর পারকুইজিটটা কেন এভাবে বলে ক্যালকুলেশন করতেছি। পারকুইজিটের ভিতরে কি কি পড়বে? পারকুইজিট একটা সংজ্ঞা। এই পারকুইজিটের ভিতরে কি কি পড়বে সেটা হচ্ছে ইনসেনটিভ বোনাস পড়বে, কোম্পানি কার বা হাউজিং পড়বে। কোম্পানি কার বা হাউজিং মানে কোম্পানি থেকে নন ক্যাশ বেনিফিট এটা আসতেছে না, কোম্পানি কার হাউজিং এই নন ক্যাশ বেনিফিটটা পারকুইজিটের ভিতরে পড়বে। আর একটা কি পড়বে, এই যে এই আইটেম যেগুলো এক্সক্লুড করা, মানে এইগুলো ছাড়া কোম্পানি যদি অন্য কোনো বেনিফিট এমপ্লয়কে দেয় সেটা পারকুইজিটের মধ্যে পড়বে সোজা জিনিস। এই জিনিসগুলো ছাড়া আর বাকি যা দিবে সবকিছু পারকুইজিটের আন্ডারে পড়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম, এটার কি কোনো লিমিটেশন আছে? যে হ্যাঁ, আমি ওই জায়গায় আস্তে আস্তে আসবো। আমি ওই জায়গায় আস্তে আস্তে আসবো পারকুইজিটের কেন পারকুইজিট বলা হয়, পারকুইজিটের কেন ক্যালকুলেশন করতে হয় এবং এক্সেস পারকুইজিট দিলে কি হয়, এই সমস্ত জায়গায় আমি আস্তে আস্তে আসতেছি। আচ্ছা, ফাউন্ডেশন অফ কম্পেনসেশন, এটা বেসিক স্যালারি একটু বললাম। বেসিক স্যালারি এটা আসলে খুব বলার কিছু নাই। বেসিক স্যালারি মোটামুটি আপনারা সবাই জানেন আমি ধরতেছি। বেসিক স্যালারি হচ্ছে যে এটার উপর আসলে আপনি বেস করে অন্যান্য অ্যালাউন্স টালাউন্স করবেন, সেটাই মেইনলি বলা হয় যে বেসিক স্যালারি। এত আর না বলি, এবার আসেন পারকুইজিটের অ্যাকোমোডেশন, কার বেনিফিট আর এনি আদার পারকুইজিট এইটা কিভাবে হবে। এখন অ্যাকোমোডেশন সে একটা কোম্পানি, আমি একটু প্র্যাকটিক্যালি জিনিস চিন্তা করে বলি। একটা কোম্পানি অনেক সময় সিএফও বা সিইও দের বলে যে ঠিক আছে, তুমি এই অ্যাকোমোডেশন দিলাম বা তোমাকে এই বাসা দিলাম, তুমি এই বাসায় থাকো, তোমাকে কিছু পেমেন্ট করা লাগবে না, কোম্পানি পেমেন্ট করে দিচ্ছে। তখন কি ঘটনা ঘটে? তখন কি ঘটনা ঘটে তখনকার ঘটনা হচ্ছে এই রকম সিচুয়েশন হলে আপনাকে কোম্পানি যে বাসাটা দিচ্ছে বা বাসায় থাকতে দিচ্ছে, এটার তো একটা ভ্যালু আছে। এইটার যে মার্কেট ভ্যালু সেইটা অ্যাকচুয়ালি কোম্পানি আপনাকে দিচ্ছে। এটাকে আপনি বলতে পারেন, আমরা যখন এই যে কোম্পানিতে জবের জন্য যাই বা কথাবার্তা বলি এইচআর এর সাথে, ওদের ভাষায় এটা কি বলছে, সিটিসি, কস্ট টু দা কোম্পানি। কোম্পানির জন্য কিন্তু এটা একটা কস্ট। আমি যে হয়তো ফ্রিতে পেয়ে গেছি কিন্তু কোম্পানির জন্য একটা কস্ট এবং এটার একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের সাথে যুক্ত হবে। এটাকে আপনার এটাকে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বাইটা ট্যাক্সড হবে। এটা যদি আপনি সারা বছর মনে করেন পার মান্থে যদি 50,000 করে এটা আমি ধরি অ্যানুয়াল ভ্যালু আপনার অ্যাকোমোডেশনের, তাহলে সারা বছর আপনার 6 লাখ হবে। এই 6 লাখ আপনার এক্সট্রা অ্যাড করে তারপরে এটার উপরে আপনাকে ই করতে হবে, এটাকে কি বলে, ট্যাক্স ট্যাক্স করবে। আবার ধরেন যে আপনাকে কনসেশনাল রেট মানে কি বলতেছে বলতেছে যে কনসেশনাল রেটে যদি কোম্পানি দেয়, সে একটা বাসার মার্কেট ভ্যালু এরকম আছে যে গুলশানে একটা বাসার মার্কেট ভ্যালু কত, 1 লাখ টাকা, কিন্তু কোম্পানি আপনাকে বলতেছে কি ঠিক আছে তুমি আমাকে 10,000 টাকা দাও আর বাকি 90,000 টাকা দেওয়া লাগবে না, তুমি থাকো এখানে। তখন আপনি আসলে যে আপনি তো দিচ্ছেন 10,000 টাকা, কোম্পানিকে পেমেন্ট করতেছেন 10,000 টাকা। এখন এখানে আপনি আসলে কি ভ্যালুটা দেখাবেন, মানে এইটা আপনি ট্যাক্সড হবে কোনটা, 1 লাখ, 10,000, না কি হবে, এটা কেউ বলতে পারবেন? এনিওয়ান? কোম্পানি যেটুকু পেমেন্ট করবে। এক্স্যাক্টলি, কোম্পানি যেইটুকু পেমেন্ট করবে। 1 লাখ টাকার বাসা আপনি 10,000 টাকা দিচ্ছেন, বাকি যে 90,000 টাকা কোম্পানি পেমেন্ট করবে সেই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি আমাকে কোম্পানি দিচ্ছে এবং এইটাই ট্যাক্সড হবে। এবার কার বেনিফিটে চলে আসি। কার 1500 সিসির হলে 15,000 টাকা, 1500 সিসি থেকে 2,000 সিসি হলে 20,000 টাকা, 2,000 থেকে 2500 হলে 30,000 টাকা, এবং 2500 বা তার আম, এই ইসের হলে এটা হবে কত, 50,000 টাকা শ্যাল বি অ্যাডেড টু দা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তার মানে কি, এইটা তখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ভিতরে যোগ হয়ে যাচ্ছে, এটা আপনার ইনকাম হয়ে যাচ্ছে। আর এনি আদার পারকুইজিট যেটা আপনাকে দিচ্ছে, যেটা মনে হয় আপনাকে একটা গিফট হিসেবে দিল বা আপনাকে এরকম কিছু দিল যে যেটার আসলে একটা কিছু দিল যেটার আসলে টাকা না, সেটাতে ইয়াকে আপনার
আম, ইসে করতে হবে, ফেয়ার মার্কেট ভ্যালুতে করতে হবে। সে আপনাকে কোম্পানি এখন আম, একটা দিল, একটা কি বলে এটাকে, মনে করেন আপনাকে বললো যে ঠিক আছে তুমি এই ফোনটা ইউজ করো। এখন ফোনটা যদি আসলে অল্প কিছু হয় সেটা তো আলাদা, আর যদি ফোনটা একবারে দিয়ে দেয় এবং এটার যদি ভালো ভ্যালু থাকে, তাহলে অবশ্যই সেটা আপনাকে পারকুইজিট হিসাবে নিয়ে আসতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটার ভিতরে আসলে ওই কথাটাই আবার উম, বলা, ওই ওই হিসেবটাই বলা যে আপনি রেন্ট হচ্ছে 20,000 টাকা পার মান্থ, অ্যানুয়াল রিজনেবল রেন্ট হচ্ছে 25,000 টাকা পার মান্থ। তো আপনি কোনটা আসলে অ্যাড করবেন, আপনি এই 3 লাখ টাকা হায়ার ওয়ান বলবেন যে হ্যাঁ এইটাই আসলে আপনার অ্যামাউন্ট টু বি অ্যাডেড। এবার আমরা চলে আসি, একটা টেবিল দেখবো আমরা। শেয়ার স্ক্রিনটা নেক্সট ক্লাসে আবার আর কি পড়বো, এই ক্লাসে একটু দেখানোর ট্রাই করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে একটা টেবিল বা চার্টের মতো দেওয়া আছে। এইখানে বেশি আমাদের এই চার্টটার মানে হচ্ছে আপনি কোনটা কতটুকু অ্যামাউন্ট আসবে বা আসবে না। বেসিক স্যালারি পুরোটাই আপনাকে ট্যাক্সেবল ধরতে হবে। দেয়ানে স্যালারি মানে যদি কিছু থাকে ট্যাক্সেবল, বোনাস থাকলে, এখন মনে করেন বেসিক স্যালারি কারোর যদি সারা বছরে 6 লাখ হয়, 6 লাখ দিবে। আগে ইনকাম গুলো নিয়ে আসতে হবে, ইনকাম বসাবেন, তারপরে সেখান থেকে আপনি যে ওই যে 1/3 বা 5 লাখ বাদ দিলেন, তারপরে আপনার যদি ইনভেস্টমেন্ট কিছু থাকে সেটা হলো লাস্টে আপনার কি ইনকাম কি বলে ট্যাক্স বের করতে হবে। প্রথমে আপনার ট্যাক্সেবল ইনকাম কি কি আছে এগুলো সব বের করে নিয়ে আসতে হবে। বোনাস থাকলে পুরোটাই হবে, কমিশন থাকলে পুরোটাই হবে, অ্যাডভান্স স্যালারি থাকলে পুরোটাই হবে, এরিয়ার স্যালারি এই যে বলছে যে যদি নট ট্যাক্স আর্লিয়ার, লিভ এনক্যাশমেন্ট পুরোটাই হবে, পেনশন, পেনশন কিছু হবে না কারণ অ্যাপ্রুভ পেনশন যেটা এটা ফুললি ট্যাক্স ফ্রি। অ্যাপ্রুভ গ্র্যাচুইটি যেটা, গ্র্যাচুইটির মধ্যে আবার কথা আছে, এখানে 6 শিডিউলে বলে দিচ্ছে 2.5 কোটি টাকা। এটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো যে এটা গ্র্যাচুইটিটা কি হচ্ছে। অ্যানুইটি ফুল আসতেছে প্রফিট ইন লাই অফ স্যালারি, এইটা পুরাটা আসতেছে প্রফিট ইন অ্যাডিশন। এডুকেশন অ্যালাউন্স, খেয়াল করেন এডুকেশন অ্যালাউন্স ফর চিলড্রেন। আগে, অনেক আগে যখন 84 সালের আইন বা মানে এই 23 সালের এই অ্যাক্ট না হওয়ার আগে, তখন একবার এক এমডি এই ধরনের একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছিল। উনি আমাকে বলছিল যে আপনাদের তো সবই হয়, মনে করেন আমার একজন এমপ্লয়ের বাচ্চা পড়াশোনা করতেছে, তার জন্য আমি বাচ্চার বেতনটা মানে ওই বাচ্চার বেতনটা আমি তার এসে দিয়ে দিচ্ছি। বাচ্চার বেতন তো অনেক হাই, ইংলিশ মিডিয়ামে পড়ে, তো বাচ্চার বেতনটা আমাদের এখান থেকে ডাইরেক্ট দিয়ে দেওয়া, কোম্পানির এন্ড থেকে ওই এমপ্লয়ি বাচ্চার এখানে দিয়ে দেওয়া, তাইলে কি এটা কি ট্যাক্সেবল হবে ওই এমপ্লয়ির আন্ডারে? তো আমি তখন বললাম জি এটা ট্যাক্সেবল হবে। কেন হবে? কারণ আপনি তো ওই এমপ্লয়ির জন্যই এটা খরচ করতেছেন, কিন্তু কস্ট টু কোম্পানি, তার সিডিসির মধ্যে এটা চলে যাবে। এই কারণে এডুকেশন অ্যালাউন্স যেটা আপনি দিবেন ওনাকেই দেন, চিলড্রেনকেই দেন, এটা এখানে চলে আসবে। লাইফ ইন্স্যুরেন্স পলিসি ফুল বলছি, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ফুল বলছি, মেডিকেল অ্যালাউন্স এখানে বলছে ফুল, ওই যে ওই পয়েন্ট গুলো বলছে এক্সেপ্ট হার্ট, কিডনি, লিভার, ব্রেইন, এটা 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 এটা। আম, আর তারপরে আমরা বলতেছি কি ট্রাভেলিং অ্যালাউন্স, আনস্পেন্ট অ্যামাউন্ট, স্পেশাল অ্যালাউন্স, হাউস রেন্ট। স্লাইডটা এই দেখা যাচ্ছে না যে। দেখা যাচ্ছে না স্লাইড? না না, ইলাস্ট্রেশন অনটা শো করতেছে। কারণ আমি দেখতেছি, মানে আমার কি একটা চার্ট আমি বের করছি, চার্টটা দেখা যাচ্ছে না না, তাই চার্টটা বলছেন? দেখা যাচ্ছে না, ইলাস্ট্রেশন অন ওই যে অ্যানুয়াল রেন্ট ভ্যালু এইটা শো করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা মিনিট, একটা মিনিট, আমি দেখছি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে? জি জি, শো করছে। আচ্ছা, এই চারটার ভিতরে মোটামুটি আপনাদের কোনটা আসবে আর কোনটা আসবে না এইটা মোটামুটি একটা দেওয়া আছে।
ওই টি কফি থাকলে আসবে না, গাড়ির এটা অলরেডি আমরা বলে ফেলছি। আম, তারপরে ফ্রি ড্রেস ট্রেস এই সমস্ত জিনিসগুলো তো ওই যে ব্লু কলার তাদের থাকে, তাদের এটা ই থাকলে যদি ড্রেস ট্রেস ই থাকে তাহলে আসলো, সার্ভেন্ট অ্যালাউন্স আসলো, কম্পেনসেশন আসলো, ইত্যাদি ইত্যাদি। তবে এই যে একটা চার্ট, এই চার্টটা আসলে আপনার সামনে রাখতে হবে। আপনি যখন সামনে কোনো ই করবেন, ক্যালকুলেশন করবেন, তখন এই চার্টটা আপনি সামনে রেখে তখন ক্যালকুলেশন করবেন। তাহলে আপনার ক্যালকুলেশনের সময় যে কোনো জিনিস খুব দ্রুত আপনি বুঝে ফেলতে পারবেন যে এটা আসলে আসবে কি আসবে না। এটা যখন আমরা যেদিন এটা করব, এক্সেলে করব, সেদিন আমরা এটা আরো সামনে রেখে করব। এখন আসি এমপ্লয়ি শেয়ার স্কিম। এটা তো দেখা যাচ্ছে না। জি, এমপ্লয়ি শেয়ার স্কিম দেখা যাচ্ছে। শেয়ার স্কিম দেখা যাচ্ছে, ওকে। ট্যাক্সেশন ইন অস্ট্রেলিয়া, ও এটা একটা ভুল হয়ে গেছে, এখানে আসলে অস্ট্রেলিয়া হবে না। যাক, এইটা নিয়ে আসি। এরপরে শেয়ার স্কিমের ব্যাপারটা আমি বলি। শেয়ার স্কিম, এই যে একটু আগে যেটা বললাম যে ওই ঘটনাটা এখানে এরকমই, ডাইরেক্ট শেয়ার ইস্যু আর ট্রাস্ট বেজ, দুই রকম ভাবে শেয়ার ইস্যু ঘটনা দেখা যায়, ঘটে। একটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার ইস্যুয়েন্স, যেটা সেটা কি হয়, সেটা দেখা যাচ্ছে যে এমপ্লয়ি যে ই থাকে তাদেরকে দেখা যাচ্ছে যে কর্মচারীকে একটা শেয়ার ইস্যু করে দিচ্ছে, কোনো একটার কোনো ইসে থাকে না যে এটা মানে কোনো কন্ডিশন থাকে না। আর ট্রাস্ট বেজ মানে হচ্ছে একটা কন্ডিশন টাইপের কিছু একটা থাকে যে হ্যাঁ তুমি 3 বছর থাকবা, বা তুমি 2 বছর থাকবা, বা তুমি 5 বছর থাকবা, বা তুমি এই কাজটা উঠাই দিবা, তখন একটা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে। এখন আসি ইনকাম ক্যালকুলেশন, আমরা কিভাবে ক্যালকুলেট করব, এই শেয়ার স্কিম দিলে কিভাবে ক্যালকুলেট করব। এটা আপনি যদি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির কারো ট্যাক্স ক্যালকুলেশন করেন, তখন দেখবেন যে এই জিনিসটা ওনার আছে, ওনার এখানে কোম্পানি শেয়ার দিছে, তখন এটা কিভাবে ভ্যালুয়েশন করবেন। উনি তো উনি তখন আপনাকে বলবে যে না আমি তো কোনো টাকা দেইনি, তাহলে এখন কি হবে এটা, মানে শেয়ারটা আমি কিভাবে দেখাবো। শেয়ার যখন আপনি সে পাইছে, তখন শেয়ারটাকে তো সে অ্যাসেট দেখাচ্ছে। তো আপনি খেয়াল করে দেখেন যে আমরা যখন ওই যে আইটি 10B করতে ফিল আপ করতেছি, আমি অ্যাসেট লাইবিলিটি ফিল আপ করতেছি, তখন তার শেয়ারটা, শেয়ারের যে ভ্যালু, অবশ্যই 10 টাকার ভ্যালুতে আপনাকে দেখাতে হবে। শেয়ারের যা ভ্যালু তাই দেখাইতে হবে আপনাকে। এখন 10 টাকার ভ্যালু আপনি দিয়ে 10টা শেয়ার ধরেন, এখন 100 টাকা আপনি দেখালেন, কিন্তু এই 100 টাকা দেখালে আপনি অ্যাসেট ভালো, আপনি ক্রেডিট কি করবেন, অ্যাসেট তো ডেবিট করে ফেললেন। আর ডেবিট ক্রেডিট ছাড়া কিন্তু ট্যাক্সের, আমি একটা ছোট্ট বলে রাখি, ডেবিট ক্রেডিট করা ছাড়া কিন্তু ট্যাক্সের রিটার্ন যেটা, এটা ফিল আপ করবেন না কেউ কখনো। এই আরেকটা ঝামেলা করে বসে অনেকে করে কি, এই ডেবিট ক্রেডিট না করে ট্যাক্স রিটার্ন ফিল আপ করে, তারপর আর মিলাইতে পারে না, পরে যখন অডিটে পড়ে তখন এটা আর মিলাইতে পারে না। এটা না করে কারণে বহু ধরনের অডিট এসে আমাদের কাছে এসে আটকাই দেয় যে এটা কিভাবে হলো, কোনো এক্সপ্লানেশন দিতে পারে না। তখন তো এটা কি করবেন, ডেবিট ক্রেডিট করবেন। ডেবিট ক্রেডিট কিভাবে, আপনার শেয়ারটা যখন বাড়ছে তখন শেয়ারটা তো আপনি ডেবিট দিচ্ছেন, তাইলে এখন আপনি ক্রেডিট সাইডে কি দিবেন, ক্রেডিট সাইডে দিবেন যে এই 100 টাকা আপনার ইনকাম হয়েছে, সুতরাং 100 টাকা আপনার ইনকাম আসছে। এখন এই 100 টাকা যে ইনকাম আসছে বা এইটা যে হচ্ছে, এইটা আমরা কিভাবে বুঝবো, বা এটা জিনিসটা আমি কিভাবে আনবো। জিনিসটা হচ্ছে আপনার এই শেয়ারটার ফেয়ার ভ্যালু বা মার্কেট ভ্যালু যেটা থাকবে, সেই অ্যামাউন্টটাই আপনাকে ভ্যালুয়েশন করে সেই অ্যামাউন্টটাই বলতে হবে এটাই আমার ইনকাম। আপনি টাকা দেন আর না দেন, যদি আপনি ম্যাম, টাকা এটা কি দেন। আনরিয়ালাইজড গেইন হবে না? আমি না, আমি তো এটা এখনো সেল হবে না। করিনি। না, আপনি সেল করেন নাই তো, আপনি সেল করেন নাই তো। এখানে তো গেইন আর লসের কোনো ঘটনা নাই, এখানে আমরা পড়তেছি হচ্ছে ইনকাম হবে কিনা, ইনকাম ফ্রম স্যালারিতে আসবে কি আসবে না, আমি সেই পার্ট করতেছি। এটা তো আপনার এমপ্লয়ার যে আছে তো আপনাকে দিচ্ছে এই শেয়ারটা, একটা 10 টাকার শেয়ার আপনাকে ফ্রি ফ্রি দিয়ে দিল, তাহলে এটা আপনার ইনকাম না। আনরিয়ালাইজড গেইন আর সেটা তো লস। আমি মার্কেট ভ্যালু জাস্ট করে একটা প্রাইস আমি পাইছি যে 10 টাকার আমি শেয়ার কিনছিলাম, এখন আমার 2 বছর পর মার্কেট ভ্যালু 100 টাকা, কিন্তু হুম। আমি
তো যতক্ষণ না পর্যন্ত ওইটা না, ক্যাশ না আমি পাবো। কিন্তু আমি কিন্তু 2 বছর পরের ঘটনা বলছি না। আপনি যেটা বলছেন এটা হচ্ছে 2 বছর পরের ঘটনা, আমি কিন্তু 2 বছর পরের ঘটনা বলছি না। আমি বলছি বর্তমানের ঘটনা। এখন আমি মাত্র এমপ্লয়ারের কাছ থেকে 10 টাকা করে একটা শেয়ার পেয়েছি। পরে আপনি ভ্যালুয়েশন করে মনে করেন আরো দেখলেন যে শেয়ারের ভ্যালু আছে এখন 50 টাকা, সেটা পরের পরের পার্টে আসতেছি। এখন যদি আমি এই মোমেন্টে পেয়ে থাকি, তাহলে এটা আনরিয়ালাইজ গেইন বা লস কোনোটাই করার কোনো সুযোগ নেই। এটা সোজা সারা জিনিস, এটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এমপ্লয়ার আপনাকে দিছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এর পরবর্তীতে আপনি যেটা বলছেন যে এর পরবর্তীতে ওটা যখন আপনি ভ্যালুয়েশন করবেন, আপনার 50 টাকা হলো কিন্তু আপনি বিক্রি করেন নাই, সেটা আনরিয়ালাইজ গেইন। এটা true। তখন এটা আনরিয়ালাইজ গেইন নিয়ে চলে আসবে। আচ্ছা, ওই 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 টপিক আমরা আবারও পড়বো। আচ্ছা, এখন যদি 10 টাকা শেয়ার 0 টাকায় পেয়ে যান তাহলে 10 টাকা। আর যদি এই যে আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি টোটাল কস্ট অফ অ্যাকোয়ারিং শেয়ার থাকে, যে আপনি এই শেয়ারটা অ্যাকোয়ার করছেন মনে করেন 2 টাকা বা 3 টাকা দিয়ে, আর শেয়ার মার্কেট ভ্যালু আছে 10 টাকার শেয়ার, তাহলে বাকি যেটা 7 টাকা যাবে আপনার ট্যাক্সেবল ইনকামে। এই ব্যাপারটা ক্লিয়ার এখানে? জি, জি, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এইখানে আবার খুব জটিল জটিল কথাবার্তা আছে। সেটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার পারচেজ, রাইট অর অপশন পেমেন্ট। এটা খুব সহজ করে বলি, এত জটিল করে বলার কিছু নাই, বা জটিল করে বোঝারও কিছু নাই। রাইট বা অপশন শুনলে মানুষ অনেক চিন্তা করে দেখতে না। ডাইরেক্ট শেয়ার পারচেজ মানে হচ্ছে এমপ্লয়ি ডাইরেক্ট শেয়ার কিনে। সোজা সোজা জিনিস, আপনি ওই কোম্পানির শেয়ার কিনছেন, ওই 10 টাকার শেয়ার 3 টাকায় কিনছেন মনে করেন, এরকম। আর রাইট আর অপশন পেমেন্ট মানে হচ্ছে যে এই শেয়ারটা মানে স্পেসিফিক ওই শেয়ারটা কেনার জন্য আপনি রাইট পাইছেন অথবা একটা অপরচুনিটি পাইছেন। এইটা কি মানে বুঝতে পেরেছেন যে এইটা একটা রাইট পেয়েছেন অথবা একটা অপরচুনিটি পেয়েছেন। এখানে একটা প্রিমিয়াম বা একটা ফি, যে কোনো কিছুর একটা এগেনস্টে, যে আপনি ওই শেয়ারটা পরবর্তীতে কিনতে পারবেন। জিনিসটা এত কঠিন না যে আমরা রাইটার অপশন যেভাবে মনে করি, ওই যে এফএম এ চলে যেন না কেউ আবার, এটা এটা আবার ছিল। শেয়ার স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? জি, অফ হয়ে গেছে। জি জি yes, হবে গেছে। এটা আমরা এখানে সহজ ভাষায় বুঝবো। এটা এফএম যখন যদি পড়ি আমরা, এফএম এর ক্ষেত্রে রাইট বা অপশন যেটা ঝামেলা যুক্ত, এফএম এর ক্ষেত্রে আমরা ওইখানে বুঝবো, এখানে এটা বুঝবো না। এখানে নর্মাল জিনিস হচ্ছে আপনি শেয়ারটা কেনার জন্য কোনো যদি রাইট কোম্পানি আপনাকে দিয়ে থাকে, সেই রাইট বা অপশনের পয়েন্ট গুলা এখানে আসবে। এরপরে আসে সেল অর ট্রান্সফার অফ শেয়ার রাইটস। এখন এই জিনিসটা হচ্ছে, আপনি যদি এই শেয়ারটা বা এই রাইটটা বা আপনি ওই শেয়ারের যে রাইটটা পেয়েছেন বা অপশন পেয়েছেন, বা ওই ফুল শেয়ারটা আপনি সেল করে ফেলেন, তখন আপনার কি ঘটনা দাঁড়াবে? মনে করেন এই যে যে এক ভাই বললেন না যে 2 বছর পরে 50 টাকা পাইলাম, তখন আমার কি ঘটবে? তখন হচ্ছে এইটাও তখন এমপ্লয়মেন্টের ভিতরে চলে আসতেছে। কি বলছে খেয়াল করেন। when an employee sells or transfer their right to acquire shares before actually receiving the shares, a different calculation applies. ইনকাম ফর্মুলা কি হবে? সেল or ট্রান্সফার ভ্যালু অফ দ্য রাইট আর অ্যামাউন্ট অরিজিনালি পেইড ফর দ্যাট রাইট। ওই অ্যামাউন্ট যদি কিছু পে পে করে থাকে সেটা, আর সেল যেটা করছেন বা ট্রান্সফার ভ্যালু যেটা করছেন, এই দুইটার যে পার্থক্য, সেটাই চলে আসতেছে আমার এমপ্লয়মেন্টে। এখানে প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন ওই জিনিসটাই দেওয়া আছে, যে একটু দেখি, দেখলে আরো ভালোভাবে বুঝবো। এত জটিল জিনিস আসলে টেক্সে আসে না, এটা অনেকটা এফএম এর জায়গায় চলে গেছে। আমাদের সি এর পরীক্ষা টরীক্ষাতে অনেক সময় দেখা যায় এরকম জটিল জটিল কিছু জিনিস আছে, বাট প্র্যাকটিক্যালি যদি আমি আহ আহ, মানে প্র্যাকটিক্যাল ট্যাক্স মার্কেটের কথা চিন্তা করি, এই ধরনের ঝামেলাযুক্ত জিনিস আসলে কখনোই দেখা যায় না, খুব কম। ওই ওই পর্যন্ত দেখা যায় যে শেয়ার ইস্যু করতেছেন, কোনো কোম্পানি শেয়ার ইস্যু করছে। কেউ কি এই ধরনের কোনো রাইট অপশন, এই ধরনের কোনো ঝামেলা পাইছেন এই পর্যন্ত? কেউ যদি পেয়ে থাকেন একটু হ্যান্ড রেজ করেন যে হ্যাঁ আমি পাইছি, তাহলে তার কাছ থেকে আমরা একটু শুনবো। কেউ পেয়েছেন? না, কেউ পাইনি। ঠিক আছে, এইবার আসছি।
এখানে আমরা এখানে একটা এক্সাম্পল দিছি, কিন্তু এই এক্সাম্পলটা বেশ ইজি করে দেওয়ার চেষ্টা করছি। এক্সাম্পলটার ভিতরে মিস্টার এক্স অ্যান্ড এবিসি লিমিটেডের একটা ঘটনা। কি হয়েছে, জানুয়ারি 2020, তখন এবিসি লিমিটেড কি করছে, অপশন দিছে 10,000 শেয়ার টু মিস্টার এক্স কে, কন্ডিশনাল অর 3 ইয়ার কন্টিনিউড এমপ্লয়মেন্ট। ওই যে বলতেছিলাম যে কন্ডিশনাল অন 3 ইয়ার কন্টিনিউড এমপ্লয়মেন্ট, মানে কি 3 বছর যদি সে থাকে, 20, 21, 22 3 বছর থাকলে তখন সে একটা ওইরকম শেয়ার নিতে পারবে। এই ধরনের একটা অপশন তাকে দেওয়া আছে। যদি না থাকে তাহলে কি হবে, তাহলে সে পাবে না, সে পাবে কি? এখন শেয়ার গ্রান্টেড টু মিস্টার এক্স আফটার পেইং 60,000 শেয়ার ট্রান্সফার ফি, তার মানে তার কাছ থেকে কি 60,000 টাকা রাখছে। 20 থেকে 22 সালে 60,000 টাকা নিয়ে তারপরে তাকে শেয়ার দিছে। মিস্টার এক্স ফুলফিলস এমপ্লয়মেন্ট কন্ডিশন। কি কন্ডিশন, যে তার 3 বছর থাকতে হবে। সে তো 20, 21, 22 3 বছর ছিল। 20 সালে এখানে একটা পয়েন্ট দেখেন, এই ভ্যালুটার একটা ব্যাপার আছে এখানে, এখানকার মেইন পয়েন্টই হলো ভ্যালুটা। 20 সালে ভ্যালু 100 টাকা, 21 সালে 120 টাকা, 22 সালে 110 টাকা। 100, 120, 110 একবার বাড়ছে আবার কমে গেছে। 3 বছর ছিল এবং শেয়ার ভ্যালু 3 বছর 3 রকম হয়েছে। মিস্টার এক্স লাস্টে কি হয়েছে, সে 60,000 টাকা পেমেন্ট করছে। এই জিনিসগুলো একটু অ্যামাউন্ট গুলো মাথায় রাখেন, কারণ এটা উপরে আপনার বের করতে হবে যে উনার আসলে এমপ্লয়মেন্ট থেকে ইনকাম কত হয়েছে। 10,000 শেয়ার 60,000 টাকা করে, সে কি বলি 60,000 টাকা শেয়ার ট্রান্সফার সে ফি দিছে। এখন আসি এখানে ফেয়ার মার্কেট ভ্যালুটা আমরা আগে দেখি। 110 ধরছে, 100, 120, 110 কোন ডেটেরটা ধরছে খেয়াল করেছেন? যেই ডেটে সে শেয়ারটা আসলে পাইছে। প্রথমে যে অপশনটা পাইলো প্রথমেরটা ধরে নাই, যেই ডেটে সে শেয়ারটা পেয়ে গেছে সেই ডেটের ভ্যালুটা ধরছে। খেয়াল করেছেন, এই যে এটা কিন্তু 22 সালের ভ্যালু ধরা। 22 সালের রেটটা ধরছে। হ্যাঁ, 22 সালের রেট আমাদেরকে ধরতে হবে। যখন সে শেয়ারটা পাবে তখনকার ফেয়ার মার্কেট ভ্যালু ধরবেন। আগের ফেয়ার মার্কেট ভ্যালু ধরলে হবে না, যে তুমি 3 বছর থাকো, তোমার অপশন, তুমি শেয়ারটা নিতে পারবা। এই তখনকার সময়টা দেয়া ধরলে হবে না। আপনি যেই ডেটে শেয়ার পাবেন সেই ডেটের ফেয়ার মার্কেট ভ্যালু ধরলেন। হলো 110 টাকা করে, কত, 11 লাখ টাকা। আচ্ছা, এবার শেয়ার ট্রান্সফার ফি সে কত দিছিল, 60,000। 60,000-এর বাদ দিলে যেইটা থাকবে 10,40,000, এই 10,40,000 ওনার আসলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হবে। কত সালে, 2022 সালে, নট 2020 সালে। আপনি 20 সালে অপশন পাওয়ার সাথে সাথে তখন কিন্তু এটা হলো না, খেয়াল করেছেন? আচ্ছা, এইখানে কয়েকটা পয়েন্ট আছে। 1 নাম্বার হচ্ছে টাইমটা ক্রিটিক্যাল। টাইমটা একটু বুঝতে হবে যে আমি টাইম এখন বলছে এখন নিব, নাকি ভবিষ্যৎ বলছে ভবিষ্যৎ নিব, কোন টাইমটা নিব এইটা বুঝতে হবে। কখনকারটা নিবেন, যখন আপনি শেয়ার আসলে পেয়েছেন। কারণ আপনি যদি 3 বছর না থাকেন শেয়ার তো আপনাকে দিবে না। কন্ডিশনাল অপশনটা তো কন্ডিশনাল দিচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভ্যালুয়েশন ডেট ম্যাটার্স। ভ্যালুয়েশন ডেট মানে আপনার এই শেয়ারের যে ভ্যালু, 2টা 3টা বা 5টা, যাই যে কয়টাই থাকুক না কেন, আপনি কোন ডেটের ভ্যালুটা নিবেন, প্রথম ভ্যালু নাকি পরেরটা নাকি মাঝখানেরটা, নাকি ওয়েটেড অ্যাভারেজ করে নিবেন। এটা আবার ওয়েটেড অ্যাভারেজ করতে চান না, এটা হচ্ছে আপনি যেই ডেটের শেয়ার পাবেন সেই ডেটের সোজা জিনিস। অপশন না, শেয়ার যেই ডেটে পেয়েছেন ওই ডেটের ভ্যালুটা আপনি ক্যালকুলেট করবেন। তারপরে আরেকটা কি, ট্র্যাক অল কস্ট। এই কস্টটা হচ্ছে ওই যে আপনার আপনি শেয়ারের জন্য যে পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছেন, এটা ছাড়াও যদি আপনার আর কোনো কিছু কোম্পানিকে পেমেন্ট করা থাকে, কোনো করার দরকার হয়, কোনো ফি বা শেয়ার ট্রান্সফার করার জন্য কোনো চার্জ, অথবা ওই যে শেয়ার সার্টিফিকেট দেওয়ার জন্য, ইস্যু করার জন্য কোনো অ্যামাউন্ট যদি দিতে হয়, সেই সকল কস্ট গুলা এটার ভিতরে চলে আসবে। নট যে আমি শুধু কোম্পানিকে 60,000 টাকা দিচ্ছি সেই 60,000 না, তাছাড়াও যদি আপনার আরো কোনো কস্ট থাকে শেয়ার সার্টিফিকেট ইস্যু জনিত, সেই সমস্ত কস্ট গুলাই এখানে চলে আসবে। আর তারপরে আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইনকাম ক্লাসিফিকেশন। এমপ্লয়মেন্ট ইনকাম ক্লাসিফিকেশন, আপনি কোনটা আসলে এটাকে এমপ্লয়মেন্ট ইনকাম বলবেন আর কোনটা আসলে এমপ্লয়মেন্ট ইনকাম বলবেন না। এখন কথা হচ্ছে, আমি যদি ওই অ্যামাউন্টের বাইরে কোম্পানি থেকে পেয়ে থাকি, ওই এখানে যে এখানে যেটা দেখাচ্ছে এই 10,40,000, এই 10,40,000-কে আমরা বলবো যে এটা এমপ্লয়মেন্ট ইনকাম। আর 60,000 টাকা তো কোনো ইনকাম না, কারণ 60,000 টাকা তো আমাকে এটা পেমেন্ট করতে হয়েছে।
এই ব্যাপারটুকু ক্লিয়ার এখন? আমার মনে হয় এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, কারণ এটা বেশ ইচ্ছের ব্যাপার। আচ্ছা, আজকে আপনাদের মোটামুটি থিওরি পার্টই গেল। আজকে আপনাদের কোনো ম্যাথমেটিক্যাল পার্ট বা এরকম কোনো কিছু আজকে না। নেক্সট এর দিন আমরা এই এমপ্লয়মেন্ট ইনকাম নিয়ে আমাদের এটা আসলে কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেই জিনিসটা আমরা ওখান থেকে দেখব। এখন একটা জিনিস একটু মাথায় আপনারা এভাবে চিন্তা আহ করাবেন বা এভাবে একটু থিঙ্ক করে নেন। আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে আমি যদি সে হয়, কি বলে এটাকে, সফটওয়্যারে আমি করতেছি বা আমি তো অনলাইনে রিটার্নটা দাখিল করতেছি, তাহলে আমার কেন এটা লাগবে? ঘটনা হলো, অনলাইনে আপনি দাখিল করেন, তারপরও আপনার এক্সেলটা মেনটেন করতেই হচ্ছে। এক্সেলটা কেন মেনটেন করতে হচ্ছে? কারণ এক্সেল মেনটেন না করলে আপনি তো কোথায় মাইনাস করতেছেন আর কোথায় প্লাস করতেছেন এটা বের করে আনতে পারতেছেন না। অথবা আপনি যদি চিন্তা করেন যে না, আমি অনলাইনে না, আমি এক্সেলে, এক্সেলে না, আমি অনলাইনে মেনটেন করব, সেক্ষেত্রেও কিন্তু আপনার জার্নাল দিয়ে 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 দিয়েই আপনার, যদি আপনি সেই রকম এক্সপার্ট হন, করতে পারবেন, কিন্তু জার্নাল দিয়ে দিয়ে করে আসতে হবে, না হলে আপনার লাস্ট ব্যালেন্স মিলবে না। আবার এটা কইরেন না, অনেকে করে কি, এটা লাস্ট ব্যালেন্স মিলাইতে যে ওই ক্যাশের সাথে অ্যাডজাস্ট করে, এটা করবেন না, কারণ ক্যাশের সাথে অ্যাডজাস্ট করলে আপনার ভুল থেকে যাবে। শুধু শুধু এই এই ঝামেলাতে আপনারা যাবেন না। আর এখানে আমাদের যে থাকবে, নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন আমাদের এই এক্সেলে কিভাবে এটা ক্যালকুলেশন করে আনতে হয়, কিভাবে অ্যামাউন্ট গুলো আমরা ইনপুট করি, সেই জায়গাগুলো নিয়ে আমরা এর পরের দিন কথা বলবো, এবং ইনভেস্টমেন্ট কিভাবে আমরা ক্যালকুলেট করি সেই জায়গাগুলো নিয়ে ইনশাল্লাহ এর পরের দিন কথা বলবো। এখন কি কারো কোনো কোশ্চেন আছে? জি ম্যাডাম, ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আমি যদি ফান্ড ইনফ্লো আউটফ্লো দিয়ে দিয়ে আমি হুম। ওপেনিং ডিউরিং দ্য পিরিয়ডে রিসিপ্ট যেটা হলো, দেন আমার পেমেন্ট বা পেমেন্ট এবং ক্লোজিং, হুম। দেন ওই ক্লোজিংটাই তো আমার রিটার্নে অ্যাসেট পাশে আমার ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ এট ব্যাংক থাকবে, তখন তো মনে হয় মিলে যাবে। এখন কথা হচ্ছে, আপনি যেটা ওই যে বললেন যে ফান্ড ইনফ্লো ফান্ড আউটফ্লো, যদি যদি আমরা করি ফান্ড ইনফ্লো বা ফান্ড আউটফ্লো, এই জিনিসটা যে আমরা করি, এই জিনিসটার মধ্যে আপনি কি কোনো ক্লায়েন্টের, আপনি ব্যাংকেরটা তার পেয়ে যাবেন, ব্যাংকের স্টেটমেন্ট পাইলে ব্যাংকের ইনফ্লো আউটফ্লো পেয়ে যাবেন, কিন্তু তার ক্যাশের ইনফ্লো আউটফ্লো কিন্তু আপনি বের করতে পারবেন না। কারণ কি, কেন আমরা বের করতে পারি না? সারা বছর সে কি ক্যাশ পাইছে আর কি ক্যাশ খরচ করছে এটা তো আমরা জানি না। এটা যদি মনে করেন ইউএসএ হইতো, ইউকে হইতো, তাহলে সমস্যা হতো না, তাহলে আপনি ফান্ড ইন ট্রান্সফার দিয়ে বের করে ফেলতে পারতেন। কিন্তু এটা বাংলাদেশ, তো আপনার কাছে অনেক ক্যাশ আসে, আবার আপনি ক্যাশেও অনেক খরচ করেন, এই জন্য আমরা বের করতে পারি না, লাস্টে একটা গোজামিল দিই। এই গোজামিল দিলে দেওয়াটা আসলে আস্তে আস্তে বন্ধ করতে হবে, কারণ আমাদের ট্যাক্সের যে সিচুয়েশন এখন আসতেছে, দেখছেন, অনেকেই দেখছেন, অনেক ধরনের সার্কুলার আসছে, অনেক কিছু বলছে। আমি এত কিছু বলছি না, কিন্তু আপনারা অনেকে এইটা জিনিস অলরেডি চোখে পড়ছে যে এই এই গোঁজামিল দিয়ে আপনার সামনে আসলে আগাতে পারবেন না। এই গোঁজামিল দিয়ে আগালে সামনে যখন অডিটে পড়বেন তখন একটা ঝামেলায় পড়ে যাবেন, পেঁচাই দেবেন, তখন আসলে অ্যান্সার দিতে পারবেন না। আর ট্যাক্স অফিস বুঝে না, এই জিনিসটা মনে করেন না, কারণ ট্যাক্স অফিসে হয়তো মানে একজন দুজনই হবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই, সে তো অলওয়েজ ওইটার ভিতরে থাকে, সে কিন্তু ভালো বুঝে, সে বুঝে হয়তো আপনাকে বলতেছে না, কিন্তু সে কিন্তু বুঝে যে কি হচ্ছে না হচ্ছে, কোনটা কি করতেছেন এটা বুঝে। আর ফান্ড ইনফ্লো আউটফ্লো নিয়ে আমি একটা ক্লাস আবার, মানে নেক্সট আমি যেদিন ধরবো, সেদিন তো আমি এটা দেখাবো। এটা ছাড়া আমি যেদিন প্র্যাকটিক্যালি দেখাবো, সেদিন আমি দেখাবো যে আমরা ব্যাংকটা রিকনসিলিয়েশন কিভাবে করতে হবে, কিভাবে এক্সেলে সামিফের সূত্র দিব, সামিফের সূত্র দিয়ে কোন 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 পয়েন্ট গুলা নিয়েছে আমরা এখানে বের করব, মানে আমি যে ট্যাক্স রিটার্ন গুলা করি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, মানে গোজামিল নাই যে আমার টোটাল ক্রেডিট এত, এটা আমি ইনকাম বসাই দিলাম, টোটাল ডেবিট এত, ওইটা আমি খরচ বসাই দিলাম, এই ধরনের কোনো গোজামিল দিয়ে আমি কখনো কোনো কাজ করি না। আমার কাজ একদম ক্লিন এন্ড ক্লিয়ার, ফুল ব্যাংক রিকনসিলিয়েশন আমার হাতে থাকে, এবং সামিফের সূত্র দিয়ে আমি করি যে এই ব্যাংকের থেকে ওই মনে করেন 2 টাকা 5 টাকা করেও যা ব্যাংক কেটে চার্জ বাই করে, সেই চার্জও আমি নিয়ে আসতে পারি।
ওই চার্জও আমি নিয়ে আসি। আমার এবার এইবার মনে হয় আমার ব্যাংকে কত টাকা চার্জ হয়েছে এরকম, মনে আসতেছে না, মনে হয় 3,000 বা 3,500 না কত টাকা জানি চার্জ এরকম করছে। যাই হোক, ওই যেটা চার্জ করছে সেই চার্জের অ্যামাউন্টটাও আমি নিয়ে চলে আসছি। কিভাবে এটা আগে ওই ব্যাংকের রিকনসিলিয়েশনটা করছে, করে সামিটের সূত্র বসাইছি, সূত্র বসানোর সাথে সাথে আমার কাছে বের হয়ে আসছে যে এটা চার্জ কত, কস্ট কত, এটার টিডিএস কত করছে, ব্যাংকের ওই যে ইন্টারেস্ট দেয় কিছু, এফডিআর ইন্টারেস্ট না, ব্যাংকের ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টের উপর সে টিডিএস কত করছে সেটাও আমি বের করছি। এগুলা করে নিয়ে আসার যুক্তির কারণ হচ্ছে কেউ যদি কখনো কোনো রিটার্ন নিয়ে আসলে ধরে তাহলে যেন প্রবলেম না হয়, সোজা জিনিস। আর এখন তো ওই সময় নাই যে আপনি চাবেন না আপনারটা রিওপেন হবে না, ব্যাপার তো তা না। এখন তো র্যান্ডম বেসিসে যে কোনো সময় যে কোনো কারোরটা ওপেন হয়ে যেতে পারে, তাই না? এক্সাক্ট। এটা তো আর এখন বলা যাবে না। তো আমাদের সবাইকে ওইভাবে অ্যালার্টও থাকতে হবে। ওই পয়েন্ট গুলো আমি আস্তে আস্তে সামিটের সূত্র দিয়ে কিভাবে করবেন, কিভাবে করলে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করলেও উঠে আসতে পারবেন। মানে প্রবলেম তো আসবে, কিন্তু আপনি রিকনসিলিয়েশন দিয়ে একদম পোক্তভাবে বুঝতে হবে যে আমি এইটা আমার কাছে ব্যাকআপ আছে, আমাকে ট্যাক্স অফিস যত বলুক আমি একটা ব্যাকআপ দিতে পারবো, এটার ক্যালকুলেশন আমার কাছে আছে। সহজ ক্যালকুলেশনটা আপনার কাছে থাকতে হবে, এটা হলো আমাদের মূল কথা। সেই ক্যালকুলেশন পর্যন্ত আসবো, কিন্তু সেই ক্যালকুলেশন পর্যন্ত আসতে হলে আগে তো কিছু সংজ্ঞা টঙ্গা আমাদের করতে হবে যে কোনটাকে আমরা স্যালারি বলবো, কোনটাকে পারকুইজিট বলবো, প্রভিডেন্ট ফান্ড আসবে কিনা, আনরিকগনাইজড হলে আসবে কিনা। আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড কিন্তু আপনার এটার জন্য আপনি রিবেট পাবেন না। আপনি আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের আপনার ইনকাম আসবে, কিন্তু এটার জন্য কোনো ইনভেস্টমেন্ট ব্যালেন্স আসবে না। এটা ছাড়াও আমরা সামনে আরো কিছু কেস, আমি কিছু কেস শেয়ার করব। কেস শেয়ার হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফের কেস। প্র্যাকটিক্যাল লাইফে কি ধরনের কেস আমি হ্যান্ডেল করছি, ওই কেসগুলা হ্যান্ডেল করতে যে আমার কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, এবং এগুলা থেকে আমি কিভাবে বের হয়েছি, কোন কোন পয়েন্টে বের হয়েছি, কোন কোন সেকশন দিয়ে বের হয়েছি, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা সামনে আস্তে আস্তে আসবো যে আমরা এটা কিভাবে কি করতে পারি। এটা হলো ছিল। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম একটা কোয়েশ্চেন করব। হুম হুম, please বলুন। আচ্ছা, এই যে প্রভিডেন্ট ফান্ডের কথা যেটা বললেন, হুম প্রভিডেন্ট ফান্ডটা তো আমরা অ্যাসেট সাইডে দেখাই যদি রিকগনাইজড হয়। তো এখন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তো একজন জব হোল্ডার জব ছেড়ে দেওয়ার পরে পাবে। তো হুম। এখন যে অ্যাসেট দেখাচ্ছি, তো এটা তো মানে মানে আমার হচ্ছে পজিশনে এখনো নাই। তো সেই লজিকে কি একটু এখন মানে বাদ দেওয়া যায় কিনা অ্যাসেটে দেখানো, মানে ডিউরিং রিটায়ারমেন্ট যখন পাবো তখন একবারে দেখানো যায় কিনা, এই একটু পয়েন্ট যদি আমি বলতেন। আমাদের প্রভিডেন্ট ফান্ডে আরেকটা ক্লাস হবে, যেদিন ক্লাস হবে সেদিন আমি ডিটেলস এই পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করবো। আজকে বললে আসলে কি হয়ে যাবে, প্রভিডেন্ট ফান্ডের সাথে আরো কয়েকটা পয়েন্ট আছে, তো একবার এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। ওইটা ক্লাসটা কবে হবে ম্যাডাম? এটা সামনে এর পরের ক্লাসটা আমরা স্যালারি নিয়ে করবো, স্যালারির প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন দেখাবো। তারপরে আমাদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এটা আলোচনা হবে। প্রভিডেন্ট ফান্ডের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, একটা না। লেবার ল ফলো করার পয়েন্ট আছে, গ্র্যাচুইটি ফান্ডের পয়েন্ট আছে, রিকগনাইজড হলে কি হবে, আনরিকগনাইজড হলে কি হবে, সুপার অ্যানুয়েশন অ্যাপ্রুভড ফান্ড হলে কি হবে, এগুলো অনেকগুলো পয়েন্ট আছে আসলে। কেমন? জি, মানে ওই যে সাবমিট করতে হবে, তো এটা নিয়ে একটু প্রবলেম ফেস করতেছি আর কি। তো আচ্ছা, ঠিক আছে, পরের ক্লাসে তাহলে ইনশাল্লাহ আমরা ইয়ে সামনে করবো। আরো আরো আলাপ করবো। জি জি ম্যাডাম, ম্যাডাম যেটা বলছেন, আপনার রিটার্নের ক্ষেত্রে স্যালারিটা যাবেন, আমার মনে হয় তার আগে কি ব্যাংক রিকনসিলিয়েশনটা কি আগে ধরানো যায়? কারণ প্রত্যেকটা লোকের হাতে আমার কাছে স্যালারি যারা করে, স্যালারি যারা হ্যাঁ, পায়, তারা ব্যাংকে ডিপোজিট হয়, ওখানে একটা রিকনসিলিয়েশন দরকার আছে। তো এটা কি আগে বুঝি নাই, শুরু করি, বুঝি নাই, পরবর্তী আমরা পরে বুঝি স্যালারি? নাই ভাই, বুঝি নাই ভাই, আরেকবার যদি একটু বলেন। না, আমি বলছি যে আমরা তো যারা এমপ্লয়ার তারা কি করে ব্যাংকে স্যালারি পায় এখন, হ্যাঁ। তো হুম, এখন আপনি একটা কথা বলছেন যে আমাদের ব্যাংকের রিকনসিলিয়েশন দরকার। আর যেহেতু হ্যাঁ ব্যাংকের রিকনসিলিয়েশন ইনকমপ্লিট হবে আমাদের হলো ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ আমরা ট্যাক্সিং ধাপে পাচ্ছি, স্যালারি তো আমরা বুঝতেই পারছি আমরা বেসিক কি পাচ্ছি না পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ পয়েন্ট ভাবে কি আছে, হ্যাঁ তো পরের স্টেপ। তো তার হ্যাঁ। আগে ব্যাংক রিকনসিলিয়েশনটা করে তারপরে যে আমরা স্যালারি আচ্ছা দিলাম, আচ্ছা, বলছেন যে ব্যাংক মানে রিকনসিলিয়েশনটা আমরা আগে করে ফেলতে পারি কিনা, তাই তো? হ্যাঁ এইটাই হ্যাঁ তার আগে পারি, একটা পারি। ব্যাংক বেসিক কনসেপ্ট রিকনসিলিয়েশন হয়ে গেল। পারি, এটা এটা তো খুব মানে ইজি কাজ, এটা সব খালি সূত্র বসাইলে হয়ে যাবে, খুব ইজি কাজ। হ্যাঁ ব্যাংক ঠিক আছে, এটা রিকনসিলিয়েশনের করে ক্ষেত্রে দিলাম, তাহলে আমরা সবাই শিখলাম যে এই সূত্র দিয়ে এটা করার পরে এখন বেসিক এটা, তারপরে আমরা প্রভিডেন্ট ফান্ড দিয়ে তার ফাইনাল স্টেজে আমরা দিলাম রিটার্নটা কিভাবে সাবমিট করি, এক্সেলে করলাম একবার আমরা, দেখা বলে ডামি আমরা একটা রিটার্নের ভিতরে দেখাইলাম হুম 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 হুম। মিলে প্যারালাল করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সব এটা একটা প্র্যাকটিক্যাল এটা শিখে। এটা তো ভালো একটা কথা বলছেন এটা। ঠিক আছে, নেক্সট আমি তাহলে ব্যাংক রিকনসিলিয়েশনটা আমরা কিভাবে করতে হয়, সেই ব্যাংক রিকনসিলিয়েশন এবং ব্যাংক
ব্যাংক রিকনসিলিয়েশন তো আপনার একটা না দুই তিনটা ব্যাংক, তার সাথে আপনার টোটাল ব্যাংকটা কিভাবে আনছে জি জি সেটা জি জি নেক্সট জি জি নেক্সট ক্লাসে জি আমরা ম্যাম। ইনশাল্লাহ নিয়ে আসবো, কেমন? আর যেহেতু আশা করছি যত আগামীকাল আপনার আরো 1 মাস সময় বাড়ায় দেবে, অতএব আমরা যে কোনো একটা আপনার এই টেনের ক্ষেত্রে যে কোনো একটা টিনের ক্ষেত্রে আমরা কাজ ইউজ করতে পারবো, এখানে আশা করতেছি ব্যবহার আশা দেখাইতে করতেছি পারবো। আপনাদের কারণটা দিতে হবে, কারণ আমার যেগুলো ছিল সব সাবমিটেড, সব সাবমিটেড। ও আজকে আচ্ছা লাস্ট আচ্ছা। আজকে লাস্ট ছিল, আজকে কয়েকটা শেষ করে একদম সব সাবমিটেড করে ফেলছি, মানে বেশ টাইমও তো দিয়েছে, এই জন্য আমি আর এই করে নেই। সব সাবমিটেড, এরপরে যদি আপনারা এই করেন এরপরে হচ্ছে আমাকে কারোটা দিয়ে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে আপু, ঠিক ম্যাডাম আছে। টাইমটা তো বাড়ছে 1 মাস, তাই না? নাকি এটাতে কোনো ডাউট আছে? আমি ও না হ্যাঁ, এই পর্যন্ত আমি জানি না আপনারা সার্কুলার দেখেছেন পেয়েছেন কিনা। আমি আজকে এই পর্যন্ত এখনো কোনো সার্কুলার পাইনি, অবশ্য আমি কোনো যোগাযোগও করি নাই। মানে যোগাযোগ করে না, আসলে কি আপনার যদি সহজ করতে হচ্ছে, আপনার যদি পেটে ব্যথা থাকে তখন আপনি ওষুধ খুঁজবেন, নাহলে তো ওষুধ খুঁজবেন না। ওই যে আমি বললাম আমি তো সব সাবমিট করে বলছি, এই জন্য আমি খবরও নিইনি। আমার সব ডান, এই কারণে আমি আর খবর নেইনি। তবে এটা আমি শুনছি যে 1 মাস এরকম বাড়বে, ফেব্রুয়ারি মাস পুরোটা দিবে এরকম শুনছি। এখন বাড়বে কি পারবে না এটা ওরাই ভালো বলতে পারবে কি করবে। না জি ম্যাডাম, ওইটাই মোটামুটি বাড়বে পেটে এটা। ব্যথা আছে, মানে এখনো সাবমিট করা হ্যাঁ হয়নি হ্যাঁ, ওই বুঝতে জন্য। পারছি, ওই যে উম, 1 মাস যদি বাড়াই তখন আমরা এটা নিয়ে আরো করতে পারবো, কথা বলতে পারবো। কিন্তু আপাতত এখন কি করছে বা এই ধরনের কোনো সার্কুলার আমি এখনো চোখে দেখিনি আসলে। আজকে পর্যন্ত আমি এই ধরনের কোনো সার্কুলার দেখি নাই, না এদেরও সার্কুলেশন এরকম। হয়নি, কালকে হবে আশা করছি, হ্যাঁ হ্যাঁ কালকে হ্যাঁ 12টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, না না, ওই সার্কুলার ছাড়া তো আর বলতে পারি না যে হ্যাঁ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? জি জি। এটা আমিও দেখছি যে হবে, কিন্তু সার্কুলার ছাড়া তো আর বলতে পারি না যে হ্যাঁ হবে। সার্কুলার দিলে তখন বোঝা যাবে, এই আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে আবার কথা হবে। আজকে এটাই, এই পর্যন্তই থাকলো, আর কার কোনো ই না থাকলে। ঠিক আছে আপু, জি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।